আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যুদ্ধবিরতি ভঙ্গ, ইসরায়েলি আগ্রাসনের কঠিন জবাব দেওয়ার হুঙ্কার হামাসের। পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডো পোসেইডন এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ভারতের কোলে বসা তালেবানকে ফের গুহায় পাঠাতে পাকিস্তানের সামান্য শক্তি যথেষ্ট, ইসলামাবাদের হুঁশিয়ারি। এবার নরেন্দ্র মোদীকে খুনি বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সে এফপি সহ বিশ্ব মিডিয়ার খবর, গণহত্যাকারী হাসিনা আপা আর ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার। রিওতে পুলিশের অভিযানে নিহত বেড়ে 132, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল। সেনা সরালো যুক্তরাষ্ট্র, ন্যাটো কি ভেঙে যাচ্ছে? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি ভঙ্গ, ইসরায়েলি আগ্রাসনের কঠিন জবাব দেওয়ার হুঙ্কার হামাসের। গাজায় চলমান আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে হামাস। মাঠ পর্যায়ে পরিস্থিতি খারাপ হওয়ায় প্রতিরোধ আন্দোলন হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে। সংগঠনটি পুনরায় নিশ্চিত করেছে তারা চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকলেও ক্রমাগত আগ্রাসন ও লঙ্ঘনের মুখে নিষ্ক্রিয় থাকবে না। আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে হামাস দৃঢ়ভাবে বলেছে, প্রতিরোধ বাহিনী ইসরায়েলি শত্রুকে যুদ্ধের মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আন্দোলনটি জোর দিয়ে বলেছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে বানচাল করার উদ্দেশ্যকে স্পষ্টভাবে উন্মোচন করছে। হামাস এই বিপজ্জনক উত্তেজনা এবং এর পরিণতির জন্য দখলদার রাষ্ট্রটিকে পুরোপুরি দায়ী করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগ্রাসন অব্যাহত থাকলে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার হুমকি রয়েছে। আন্দোলনটি আরো বলেছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ রয়েছে এবং চুক্তির শর্তাবলী পুরোপুরিভাবে মেনে চলছে, তবে সামরিক শক্তি প্রয়োগ করে ইসরায়েলকে স্থিতাবস্থা পরিবর্তন করতে দেবে না বলেও অঙ্গীকার করেছে সংগঠনটি। প্রতিরোধের জবাব দেওয়ার প্রস্তুতির উপর জোর দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে আমাদের শিশু ও নারীদের রক্ত সস্তা নয়। হামাস যুদ্ধবিরতিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দখলদারকে তাদের ক্রমাগত আগ্রাসনের ন্যায্যতা প্রমাণ করতে অজুহাত তৈরির অভিযোগ করেছে। আন্দোলনটি আরো নিশ্চিত করেছে, রাফা, দক্ষিণ গাজায় গুলি চালানোর ঘটনার সাথে তাদের কোনো সংযোগ নেই। আন্দোলনটি গাজার বেসামরিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদারদের কার্যকলাপ একটি অনিয়ন্ত্রিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। হামাস মার্কিন প্রশাসনের প্রতি দখলদারদের প্রতি চলমান সমর্থনের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে ফিলিস্তিনি জনগণের রক্তপাতের সক্রিয় অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে ওয়াশিংটনের নিরাপত্তা এবং জটিলতার নিন্দা করা হয়েছে, যা গাজায় আক্রমণের ধারাবাহিকতাকে সরাসরি উৎসাহিত করছে বলে উল্লেখ করা হয়েছে। পারমাণবিক শক্তি চালিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডো পোসেইডন এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা চাপের মধ্যে রাশিয়া পারমাণবিক সক্ষমতা প্রদর্শন অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানালেন, রাশিয়া সফলভাবে পোসেইডন নিউক্লিয়ার সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই অত্যাধুনিক অস্ত্রটি উপকূলীয় অঞ্চলে বিশাল তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস সৃষ্টি করে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। বুধবার মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সাথে চাপান করার সময় প্রেসিডেন্ট পুতিন জানায়, এই পরীক্ষাটি মঙ্গলবার করা হয়েছে। পুতিন বলেন, এই প্রথম আমরা শুধু একটি সাবমেরিন থেকে বুস্টার ইঞ্জিন দিয়ে এটিকে উৎক্ষেপণই করিনি, এর পারমাণবিক শক্তি ইউনিটও চালু করতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে এটি নির্দিষ্ট সময় ধরে কাজ করছে। তিনি আরো দাবি করেন, এরকম আরো কিছু পৃথিবী নেই, এর পোসেডনকে আটকানোর কোনো উপায় নেই। সামরিক বিশ্লেষকদের ধারণা, প্রায় 10,000 কিলোমিটার পাল্লার এই পোসেডন টর্পেডো দিয়ে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে চলতে পারে। এটি মূলত একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন টর্পেডো এবং ড্রোনের সমন্বয়ে তৈরি। এর আগে 21 অক্টোবর রাশিয়া নতুন বুরেভেস্টানিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। 22 অক্টোবর পারমাণবিক মহড়া চালায় পুতিনের দেশ। বিশ্লেষকদের মতে এই পরীক্ষাগুলোর মাধ্যমে রাশিয়া পশ্চিমা বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা কখনোই চাপের কাছে মাথা নত করবে না। রাশিয়ার রাষ্ট্র গণমাধ্যম অনুযায়ী ন্যাটোতে ক্যারিয়ান নামে
পরিচিত 100 টন ওজনের এই পোসেইডন টর্পেডো 20 মিটার লম্বা এবং 1.8 মিটার ব্যাসের। প্রেসিডেন্ট পুতিন আরও দাবি করেন, পোসেইডনের ক্ষমতা রাশিয়ার অন্যতম শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাথ, যাকে ন্যাটো শয়তান 2 নামে ডাকে, তার থেকেও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। পুতিন 2018 সালে প্রথম পোসেইডন বুরেসভেস্টিক এর কথা জানানোর সময় বলেছিলেন, এটি 2001 সালে এবিএম চুক্তি থেকে ওয়াশিংটনের একতরফা প্রত্যাহারের পর মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির প্রতিক্রিয়ায় এবং ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণের জবাবে তৈরি করা হয়েছে। ভারতের কোলে বসা তালেবানকে ফের গুহায় পাঠাতে পাকিস্তানের সামান্য শক্তি যথেষ্ট, ইসলামাবাদের হুঁশিয়ারি। পাকিস্তান ও আফগানিস্তান প্রতিনিধি দলের মধ্যে ইস্তাম্বুলে কয়েকদিনের আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর বুধবার আফগান তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ। এক্সে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেছেন, শান্তির একটি সুযোগ দেওয়ার প্রয়াসে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর অনুরোধে পাকিস্তান আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু আফগান কর্মকর্তার বিষাক্ত বিবৃতি স্পষ্টই তালেবান শাসনের ধূর্ত এবং বিভেদপূর্ণ মানসিকতাকে প্রতিফলিত করে। আসিফ তার পোস্টে লেখেন, আমরা তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহাস দীর্ঘদিন ধরে সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা তোমাদের এই ধরনের দুঃসাহসিক তিক্ত স্বাদ দেবে। তোমরা যদি চাও তবে আমাদের সংকল্প এবং সক্ষমতা পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু তোমাদের এই পদক্ষেপ তোমাদের বিপদের দিকে ঠেলে দেবে। আসিফ আরও বলেন, আমি তাদের আশ্বস্ত করতে চাই, তালেবান শাসনকে সম্পূর্ণরূপে মুছে দিতে এবং তাদের আবার লুকিয়ে থাকার জন্য গুহায় ঠেলে দিতে পাকিস্তানের তার সম্পূর্ণ অস্ত্রাগারের সামান্য অংশ ব্যবহার করার প্রয়োজন নেই। তারা যদি চায় তবে লেজ গুটিয়ে বেরোতে তাদের পরাজিত হওয়ার দৃশ্য এই অঞ্চলের মানুষের জন্য আবারও দেখার মতো এক প্রদর্শনী হবে। আসিফের এই বিবৃতিটি এমন এক সময় এলো যখন বুধবার ভোরে দেশটির তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আতাবুল্লাহ তারা নিশ্চিত করেছেন, পাকিস্তানের পক্ষ থেকে বারবার প্রমাণভিত্তিক সন্ত্রাস বিরোধী দাবি পেশ করা আফগান তালেবানের সঙ্গে ইস্তাম্বুলে 4 দিনের আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। 4 দিনের অধিবেশন শেষ হওয়ার পর তারা এক্সে বলেন, সংক্ষেপে এই আলোচনা কোনো কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে দেশে হামলা চালানো জঙ্গিদের বিরুদ্ধে কাবুলের সহযোগিতা চেয়েছে। তারা সন্ত্রাস সমস্যায় শান্তিপূর্ণ সমাধানের জন্য সমর্থন এবং আন্তরিক প্রচেষ্টার জন্য কাতার, তুরস্ক এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার নরেন্দ্র মোদীকে খুনি বললেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে দেখতে সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তাকে আবার খুনিও বলেছেন তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন ট্রাম্প। সেখানে তিনি এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভারত পাকিস্তানের মধ্যকার 4 দিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের যুদ্ধ তিনিই বন্ধ করেছেন। তিনি বলেন, আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি, আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ। পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন। আপনারা জানেন কেন তিনি ফিল্ড মার্শাল? কারণ তিনি একজন অসাধারণ যোদ্ধা। আমি তাদের সবাইকে বেশ ভালোভাবে জানি। আমি জেনেছি ভারত পাকিস্তান যুদ্ধে 7টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো 2টি পারমাণবিক শক্তিধর দেশ, আর তারা ওইদিকে এগোচ্ছিল। এরপর আমি পাকিস্তানকে ফোন করি, তাদের বলি, আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না, কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তারা আমাকে বলে, না, আমাদের যুদ্ধ করতে দিন। তারা উভয় বলেছে তারা শক্তিশালী লোক, বলেন ট্রাম্প। ওই সময় মোদির আচরণে বেশ অবাক হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন, কিন্তু মোদি হলেন একজন খুনি, সে বেশ কঠোর। আমাকে বলে, না, আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব। আমি তখন বলি, বাহ, এটি কি সেই মোদি যাকে আমি চিনি? এর প্রায় 2 দিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি অসাধারণ ছিল না, যোগ করেন ট্রাম্প। রয়টার্স, এএফপি সহ বিশ্ব মিডিয়ার খবর, গণহত্যাকারী হাসিনা আপা আর ফিরছেন না। নেতৃত্বের বাইরে শেখ পরিবার। পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি। ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক 2টি সংবাদ মাধ্যম রয়টার্স এবং দি ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্স ভিত্তিক এএফসি কে দেওয়া এসব সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। রয়টার্সকে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে যে ক্ষমতায় আসুক তিনি দেশে ফিরবেন না। ভবিষ্যতে সরকারে কিংবা বিরোধী দলের শেখ পরিবারের নেতৃত্ব দেওয়া অপরিহার্য নয়। ভার্চুয়ালি এসব সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানা গেছে। শেখ হাসিনার সামনে ফাঁসির রজ্জু ঝুলছে। জুলাই গণহত্যায় তাই
সরাসরি নির্দেশনা এবং সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে। ইতিমধ্যে শুনানি ও যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী 13 নভেম্বর ঠিক হবে কবে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হবে। সাক্ষাৎকারে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়েও কথা বলেন এই স্বৈরাচারী নেত্রী। তার ধারণা, আসন্ন নির্বাচনে বেশিরভাগ মানুষই ভোট দেবেন না। এদিকে হাসিনার এইসব সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাসিনার সাক্ষাৎকারের প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর খুনের বিষয়ে উপস্থাপিত তথ্য প্রমাণ, জাতিসংঘে এবং আল জাজিরার প্রতিবেদন তার গুম খুনের যে তথ্য প্রকাশ করেছে সেগুলো মাথায় রাখতে হবে। 2024-এর 5 আগস্টের পর ভারত শেখ হাসিনার জন্য শুধু নিরাপদ আশ্রয় নিশ্চিত করেনি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করে তোলার নানান ছকেরও বাস্তবায়ন করেছে। সংখ্যালঘু নির্যাতনের কার্ড দেশ বিদেশে এখনো খেলে যাচ্ছে তারা। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতিকে ক্রমেই কঠিন করে তোলার জন্য নানা বিদ্বেষমূলক পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তারা। দলীয় কার্যালয় খোলার সুযোগ করে দিয়েছে দিল্লি ও কলকাতায়। লিফলেট ছাপিয়ে সেমিনার করার সুযোগও করে দিয়েছে। এমনকি হাসিনার কাছাকাছি থাকা সেনা কর্মকর্তারাও নিরাপদ আশ্রয় পেয়েছেন ভারতে। অন্তত 3 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এখন দিল্লি এবং কলকাতায় অবস্থান করছেন। ব্রাজিলের রিও দে জেনেইরোতে মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত পুলিশি অভিযানে নিহত সংখ্যা বেড়ে 132 জনে দাঁড়িয়েছে। বুধবার রাজ্যের পাবলিক ডিফেন্ডার্স অফিস এই নতুন তথ্য জানায়, যা আগের সরকারি হিসাবের দ্বিগুণেরও বেশি। প্রতিষ্ঠানটির একটি বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হালনাগাদ হিসেবে নিহতের সংখ্যা 132 জনে দাঁড়িয়েছে। সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীর আইনি সহায়তা প্রদান করে থাকে। এর আগে রিও রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ট্রো নিহতের সংখ্যা প্রায় 60 বলে জানিয়েছিলেন। তবে তিনি সতর্ক করে বলেন, মৃতদেহগুলো মর্গে নেওয়া হচ্ছে, তাই সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের অভিযানে প্রায় 2500 সদস্য অংশ নেয়। তারা দেশের সবচেয়ে শক্তিশালী অপরাধ চক্র কমান্ডো ভারমেলিও এর বিরুদ্ধে উত্তর রিওর পেনহা কমপ্লেক্স এবং আলেমাও কমপ্লেক্স এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশের 4 সদস্য প্রাণ হারায়। অভিযানটির পর রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারা তারা বলেছেন, এটি ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ। স্থানীয় পেনহা কমপ্লেক্সের এক নারী ক্ষোভ প্রকাশ করে এএফপি-কে বলে, এটা কোনো অভিযান ছিল না, রাষ্ট্র এখানে গণহত্যা চালাতে এসেছে। মানুষকে হত্যার জন্য 36 বছর বয়সী স্থানীয় অধিকার কর্মী রাউল সান্তিয়াগো বলেন, অনেককে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে, কারো পিঠে গুলি লেগেছে। এটাকে কোনোভাবেই জননিরাপত্তা বলা যায় না। ন্যাটো বুধবার জানিয়েছে, জোটের পূর্বাঞ্চলে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির সংখ্যা কমানোর পরিকল্পনা সম্পর্কে তারা আগে অবগত ছিল এবং তারা এই পদক্ষেপকে সমন্বয়মূলক পরিবর্তন হিসেবে অভিহিত করেছে। ন্যাটোর একজন কর্মকর্তা বলেন, জোটের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি স্পষ্ট এবং ইউরোপে তাদের উপস্থিতি এখনও উল্লেখযোগ্য হারে রয়েছে। ওই কর্মকর্তা বলেন, এই পরিবর্তনের পরও ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান গত বহু বছরের তুলনায় বড় এবং 2022 সালের আগের চেয়ে অনেক বেশি মার্কিন সেনা এখন ইউরোপে রয়েছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন পর্যালোচনার পর ইউরোপে সেনা সংখ্যা কমানোর ঘোষণার প্রতিশ্রুতি ছিল। তবে রোমানিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এই হ্রাসের পূর্বাভাস দিয়ে বলেছে, ওয়াশিংটন একটি ব্রিগেডের রোটেশন বন্ধ করতে যাচ্ছে। তারা ন্যাটো সদস্যভুক্ত বিভিন্ন রাষ্ট্র যেমন বুলগেরিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে মোতায়েন ছিল। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহার মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে রাশিয়া আগামী কয়েক বছরের মধ্যে যে কোনো ন্যাটো দেশকে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধবিরতি ভঙ্গ, ইসরায়েলি আগ্রাসনের কঠিন জবাব দেওয়ার হুঙ্কার হামাসের। পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডো পোসেইডন এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ভারতের কোলে বসা তালেবানকে ফের গুহায় পাঠাতে পাকিস্তানের সামান্য শক্তি যথেষ্ট, ইসলামাবাদের হুঁশিয়ারি। এবার নরেন্দ্র মোদীকে খুনি বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, এফবি সহ বিশ্ব মিডিয়ার খবর, গণহত্যাকারী হাসিনা আপা আর ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার। রিওতে পুলিশের অভিযানে নিহত বেড়ে 132, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল। সেনা সরালো যুক্তরাষ্ট্র, ন্যাটো কি ভেঙে যাচ্ছে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।